সমাজ আমাদের সবসময় একটা কথা বেশ জোর গলায় বলে, মানে আমরা প্রায়ই শুনি যে জীবনকে যদি সত্যি আমূল বদলে ফেলতে হয় তবে চাই প্রচণ্ড একটা অনুপ্রেরণা। ঠিক। একটা বড় ধাক্কা দরকার বলে সবাই মনে করে। একদম তাই। একটা জাদুকরী মুহূর্ত বা ধরুন বজ্রপাতের মতো হঠাৎ করে আসা কোনো মোটিভেশন, যা এক রাতেই সব হিসাব নিকাশ পাল্টে দেবে। কিন্তু আজকে আমরা যে সোর্স মেটেরিয়াল বা যে উৎসটি নিয়ে কাজ করছি তা একদম শুরুতেই এই প্রচলিত ধারণার মূলে আঘাত করছে। রাইট? পুরো উল্টো কথা বলছে। হ্যাঁ। বলছে যে অনুপ্রেরণা বা মোটিভেশন আসলে রূপান্তরের বন্ধু নয়, বড় শত্রু। আমরা আজ এমন একটি ৯০ দিনের রূপান্তর প্রক্রিয়ার গভীরে প্রবেশ করব যা দাবি করছে জীবন বদলায় কোনো জাদুকরী অনুপ্রেরণায় নয়, বড় ৪টি নিরেট ভিত্তির ওপর ভর করে। আর সেগুলো বেশ প্র্যাকটিক্যাল। হ্যাঁ, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, উন্নতি এবং আত্মবিশ্বাস। আচ্ছা, চলুন বিষয়টি একটু খুলে বলি কিভাবে মাত্র ৩ মাসে জীবনের এই পরিবর্তন আনা সম্ভব। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল এই ৯০ দিনের সময়কাল বা টাইম ফ্রেমটা। মানুষের মনস্তত্ত্ব যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব খুব দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য, যেমন ধরুন ৫ বছর বা ১০ বছরের কোনো পরিকল্পনা, কিন্তু আমাদের মস্তিষ্ককে খুব দ্রুত ক্লান্ত করে দেয়। কারণ ফলাফলটা অনেক দূরে থাকে, তাই না? একদম তাই। এর ফলাফল এত দূরে থাকে যে বর্তমানের কাজের প্রতি কোনো তাগিদই অনুভব হয় না। আবার ধরুন ১ সপ্তাহ বা ১ মাসের লক্ষ্য খুব ছোট, যেখানে একটা মজবুত স্নায়ুভিক পথ বা যাকে বলে নিউরাল পাথওয়ে, সেটা তৈরি হওয়ার মতো যথেষ্ট সময় পাওয়া যায় না। হ্যাঁ, মানে অভ্যাসটা পোক্ত হয় না। ঠিক। তো ৯০ দিন হল ঠিক সেই মাঝামাঝি জায়গা, ফোকাস ধরে রাখার জন্য একদম নিখুঁত। মস্তিষ্ক জানে যে এর একটা শেষ আছে, তাই সে হাল ছাড়ে না। আবার নতুন একটা অভ্যাসকে মজ্জাগত করার জন্য এই সময়টা পুরোপুরি যথেষ্ট। এখানকার মূল দর্শনটি হল প্রক্রিয়ার উপর পুরোপুরি বিশ্বাস স্থাপন করা, আবেগের ওপর নয়। দারুণ! আর এই প্রক্রিয়ার একদম প্রথম পদক্ষেপটি হল ৪% নিয়ম বা 4% রুল। আমরা যদি গাণিতিক হিসাব করি, দিনের ২৪ ঘন্টার মাত্র ৪% হল ঠিক ১ ঘন্টা। হ্যাঁ, মাত্র একটা ঘন্টা। সোর্স মেটেরিয়াল বলছে এই ১ ঘন্টা সময়কে বাইরের জগতের সমস্ত কোলাহল, নোটিফিকেশন, কাজের চাপ বা অন্য মানুষের প্রত্যাশা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে শুধুমাত্র নিজের জন্য ব্যবহার করতে হবে। আমি ব্যক্তিগতভাবে এই ১ ঘন্টাকে প্রতিদিনের একটা মাল্টিভিটামিন পিলের সাথে তুলনা করতে চাই। দারুণ একটা তুলনা কিন্তু। তাই না? একটা ছোট্ট ভিটামিন পিল দেখতে খুব সামান্য মনে হলেও এটি কিন্তু শরীরের ভেতরে গিয়ে সারা দিনের মেটাবলিজম বা কার্যক্ষমতা নির্ধারণ করে দেয়। এই ১ ঘন্টার ব্যবহার শুরু হয় সকাল জয় করার মাধ্যমে, যেখানে একটি কড়া নিয়ম হল ঘুম থেকে ওঠার পর প্রথম ৬০ মিনিট কোনোভাবেই কোনো স্ক্রিন বা মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কারণ ঘুম থেকে ওঠার ঠিক পরের সময়টাতে আমাদের মস্তিষ্ক থেটা এবং অ্যালফা ওয়েভ স্টেটে থাকে। মানে খুব রিল্যাক্সড একটা অবস্থা। হ্যাঁ, সহজ কথায় এই সময়ে মস্তিষ্ক একটি স্পঞ্জের মতো আচরণ করে, যা অত্যন্ত গভীরভাবে প্রভাব গ্রহণ করতে পারে বা হাইলি প্রোগ্রামেবল থাকে। ঠিক এই সংবেদনশীল মুহূর্তে যদি কেউ ডিজিটাল স্ক্রিন, সোশ্যাল মিডিয়া বা ইমেলের কোলাহল মস্তিষ্কে ঢুকতে দেয়, তবে মস্তিষ্ক সাথে সাথে প্রতিক্রিয়াশীল বা রিঅ্যাক্টিভ মোডে চলে যায়। তখন নিজের চিন্তার চেয়ে অন্যের এজেন্ডা বেশি গুরুত্ব পায়। একদম ঠিক। এই জায়গা থেকেই সোর্স বলছে যে সকালের রুটিনে ৪টি জিনিস থাকা বাধ্যতামূলক। প্রথমত নীরবতা, যা মস্তিষ্ককে স্থির করে। দ্বিতীয়ত হালকা শারীরিক ব্যায়াম, যা রক্ত সঞ্চালন বাড়িয়ে শরীরকে জাগিয়ে তোলে। শরীর আর মন দুটোকেই রেডি করা। রাইট। এরপর হলো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি কাজের বা টপ 3 প্রায়োরিটির তালিকা লিখে রাখা, এবং সবশেষে মানসিক প্রস্তুতি বা মেন্টাল প্রাইমিং। এই মেন্টাল প্রাইমিং শব্দটা শুনতে বেশ ভারী মনে হচ্ছে। আমি যদি ঠিকমতো বুঝে থাকি, প্রাইমিং হলো কোনো কিছু শুরু করার আগে তাকে প্রস্তুত করা। অর্থাৎ দিনটা কিভাবে যাবে, মস্তিষ্ককে তার একটা নির্দেশনা দেওয়া। এটাই কি? ঠিক তাই। মেন্টর প্রাইমিং হল অনেকটা ধরুন কোনো অনুষ্ঠান শুরু হওয়ার আগে রেডিও বা গিটারের তার ঠিকমতো টিউন করে নেওয়ার মতো। আমরা আমাদের মস্তিষ্ককে একটি নির্দিষ্ট লেন্স পরিয়ে দিই, যার ভেতর দিয়ে সে সারাদিনের ঘটনাগুলোকে দেখবে। একটা উদাহরণ দিলে ভালো হয়। হ্যাঁ,
ধরুন সকালে উঠে কেউ মনে মনে এই প্রাইমিং করল যে আজ আমি শান্ত থাকব এবং যে কোনো সমস্যায় সমাধান খুঁজব, তখন সারাদিনে যখনই কোনো বাধা আসবে মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবেই সে সমাধানের লেন্স দিয়ে পরিস্থিতিকে বিচার করবে, প্যানিক করবে না। বুঝতে পেরেছি, কিন্তু এখানেই আমার মনে একটা বাস্তবসম্মত খটকা লাগছে। ধরুন এই যে সকাল জয়ের কথা বলা হচ্ছে, আধুনিক কর্মব্যস্ত জীবনে সবাই তো আর ভোর 4টে বা 5টায় অ্যালার্ম দিয়ে উঠতে পারে না। অনেকের কাজের শিফটের কারণে হয়তো রাত জাগতে হয়, পরদিন সকালে দেরি করে উঠতে হয়। তাহলে তাদের জন্য সকাল জয় করা কিভাবে সম্ভব? যদি আমরা বিষয়টিকে আরও বড় প্রেক্ষাপটে দেখি তাহলে পরিষ্কার হবে যে ভোর 4টে ওঠাটা এখানে মোটেও কোনো মূল শর্ত নয়। ঘড়ির কাঁটা কখন কোথায় আছে তার উপর এই সিস্টেম নির্ভরই করে না। ও আচ্ছা, মানে সময়টা ফ্যাক্টর না। একদম না। এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের মনস্তত্ত্বের উপর নির্ভরশীল। মূল বিষয় হল একজন মানুষ যখনই ঘুম থেকে উঠুক, সেটা সকাল 6টা হোক বা বেলা 11টা, জেগে ওঠার পর প্রথম 20 থেকে 40 মিনিট সে কার নিয়ন্ত্রণে থাকছে। মানে ফোন ধরছে কিনা সেটাই মূল বিষয়। ঠিক। সকালে উঠেই ফোন হাতে নেওয়ার অর্থ হল দিনের প্রথম কমান্ডিং পজিশনটা নিজের হাত থেকে বাইরের পৃথিবীর হাতে তুলে দেওয়া। সুতরাং সময়টা কখন সেটা বড় কথা নয়, বড় কথা হল প্রথম সময়টুকুতে বাইরের পৃথিবীর আওয়াজের চেয়ে নিজের মনের আওয়াজটাকে সুরক্ষিত রাখা। দারুণ একটা ব্যাখ্যা। আচ্ছা, ধরে নিলাম প্রথম 1 ঘন্টা বা 4% সময় নিজের মতো করে রুটিন মেনে কাটানো হলো, মস্তিষ্ক একদম শান্ত। কিন্তু এরপর যখন ঘরের দরজা খুলে আমরা বাস্তব পৃথিবীতে পা রাখি, তখন তো চারপাশের বিশৃঙ্খলা আছড়ে পড়ে। এই সকালের পরিচ্ছন্নতা দিনের বাকি সময়ে কিভাবে ধরে রাখা যায়? ঠিক এই জায়গাটিতেই সোর্সটি আরও একটি শক্তিশালী ধারণা নিয়ে এসেছে, যা হল যোগ করার চেয়ে বিয়োগ করা বেশি জরুরি। ইংরেজিতে বলছে সাবট্র্যাকশন ওভার অ্যাডিশন। সাবট্র্যাকশন বা বর্জন করা, রাইট? হ্যাঁ, বলা হচ্ছে নতুন কোনো ভালো অভ্যাস গড়ার আগে ক্ষতিকারক অভ্যাসগুলো চিহ্নিত করে জীবন থেকে পুরোপুরি ছেঁটে ফেলতে হবে। মানসিক কোলাহল, আরামদায়ক স্থবিরতা এগুলো বাদ দিতে হবে। এখানে 4 ধরনের পরিবেশ গোছানোর কথা বলা হয়েছে: ভৌত, ডিজিটাল, সামাজিক এবং মানসিক পরিবেশ। যাকে এনভায়রনমেন্ট ডিজাইন বলছে। কিন্তু আমি এখানে একটু পাল্টা যুক্তি দিতে চাই। নতুন একটি ভালো কাজ শুরু করার চেয়ে পুরনো একটি ক্ষতিকারক অভ্যাস বা নেতিবাচক সম্পর্ক বাদ দেওয়া তো মানসিকভাবে অনেক বেশি কঠিন, তাই না? তাহলে মানুষ কেন এই কঠিন কাজটাই আগে করবে? এটা খুব সুন্দর একটা প্রশ্ন, কিন্তু এর একটা বৈজ্ঞানিক কারণ আছে। আমাদের মস্তিষ্ক অবচেতনভাবেই চারপাশের পরিবেশের ডেটা প্রসেস করতে থাকে। এটাকে যদি আমরা কম্পিউটেশনের ভাষায় বলি, ধরুন একটা ওয়েব ব্রাউজারে যদি একসাথে 50টি ট্যাব খোলা থাকে, তবে কি হয়? কম্পিউটার স্লো হয়ে যায়, হ্যাং করে। একদম ঠিক। কম্পিউটারের প্রসেসর বা সিপিইউ এর শক্তি হু হু করে কমতে থাকে, ব্যাটারি দ্রুত শেষ হয়। আমাদের ভৌত বা ডিজিটাল পরিবেশ যদি অগোছালো থাকে, কাজের টেবিলে যদি অপ্রয়োজনীয় জিনিস জমে থাকে, অথবা ফোনে যদি অপ্রয়োজনীয় নোটিফিকেশন অন করা থাকে, তবে সেগুলো হলো মস্তিষ্কের ওই খোলা ট্যাবগুলোর মতো। ওহ, বুঝতে পারছি, এগুলো আমাদের মনোযোগ কেড়ে নেয়। হ্যাঁ, এগুলো ক্রমাগত আমাদের মানসিক শক্তি শুষে নেয়। একেই বলা হয় কগনিটিভ লোড বা জ্ঞানীয় বোঝা। এই বোঝা কমালে তবেই ইচ্ছাশক্তি কাজ করার জায়গা পায়। কিন্তু সামাজিক পরিবেশের ক্ষেত্রে তো একটা বড় ধরনের সামাজিক এবং মানসিক ঘর্ষণ বা ফ্রিকশন তৈরি হয়। অফিসে বদমেজাজি বস বা নেতিবাচক কোনো সহকর্মীকে তো আর জীবন থেকে পুরোপুরি ডিলিট করা যায় না। তখন এই বর্জন কিভাবে কাজ করবে? রাইট। এখানে বর্জন মানেই যে সম্পর্ক চিরতরে মুছে ফেলা, বিষয়টি সবসময় এমন নয়। এখানে সীমানা বা বাউন্ডারি নির্ধারণ করাটাই সবচেয়ে জরুরি। অফিসের বসের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না, কিন্তু কাজের বাইরে তার ইমেল চেক না করা বা তার নেতিবাচক কথায় মানসিকভাবে যুক্ত না হওয়ার সীমানাটা নিজেকেই টানতে হবে। অনুপ্রেরণা আসে মানসিক পরিষ্কারতা থেকে। পরিবেশের এই ঘর্ষণ কমানোর জন্যই আগে বর্জন করা প্রয়োজন। আর এখানেই বিষয়টা আসলেই দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। যখন জীবন থেকে এই অবাঞ্ছিত বিষয়গুলো ছেঁটে ফেলা হলো, পরিবেশ পরিষ্কার করা হলো, তখন যে একটা শূন্যস্থান তৈরি হয়, তা কিভাবে কাজে লাগানো যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আলোচনা চলে আসে ডিপ ফোকাস বা গভীর মনোযোগ এবং নতুন দক্ষতা অর্জনের দিকে।
সোর্স বলছে যে সময় নয় বরং মনোযোগই হলো আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। মানে আমরা কতক্ষণ কাজ করছি তার চেয়ে কতটা মন দিয়ে করছি সেটা জরুরি। একদম। বিক্ষিপ্ত কয়েক ঘন্টার চেয়ে পূর্ণ মনোযোগের একটি ঘন্টা অনেক বেশি কার্যকরী। আর এই মনোযোগ কাজে লাগিয়ে এমন একটি দক্ষতা অর্জন করতে হবে যা ভবিষ্যতে লিভারেজ তৈরি করে। দক্ষতা অর্জনের জন্য এখানে 15-30-15 ফ্রেমওয়ার্কের কথা বলা হয়েছে। এই ফ্রেমওয়ার্কটা ঠিক কি? খুব সাধারণ কিন্তু কার্যকর। প্রথম 15 মিনিট সেই বিষয়ের তত্ত্ব বা থিওরি পড়া, পরবর্তী 30 মিনিট সেই থিওরি অনুযায়ী সরাসরি প্র্যাকটিস বা অনুশীলন করা, এবং শেষের 15 মিনিট নিজের কাজের মূল্যায়ন বা রিফ্লেকশন করা। আচ্ছা, কিন্তু ঠিক 30 মিনিটই কেন অনুশীলনের জন্য নির্দিষ্ট করা হলো? এই 30 মিনিটের বিষয়টি সরাসরি আমাদের স্নায়ুবিক ফোকাস চক্রের সাথে জড়িত। মানুষ যখন নতুন কোনো কাজ প্র্যাকটিস করে তখন প্রথম কয়েক মিনিট মস্তিষ্ক বিষয়টির সাথে মানিয়ে নিতে বা ঘর্ষণ কাটাতে সময় নেয়। এরপর সে গভীর মনোযোগের স্তরে পৌঁছায়। একটানা 30 মিনিট কোনো কাজ করলে মস্তিষ্কের নিউরনগুলোর মধ্যে সংযোগ শক্তিশালী হয়, যাকে মাইলিনেশন বলা হয়। আর এর বেশি করলে হয়তো ক্লান্তি চলে আসবে। ঠিক তাই, কগনিটিভ ফ্যাটিগ চলে আসে। আর শেষের 15 মিনিটের রিফ্লেকশন হল পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি হলো কাজ শেষে নিজেকে প্রশ্ন করা, আমি এই 30 মিনিটে কি শিখলাম, কোথায় আটকে গিয়েছিলাম, কালকে ঠিক কোন জায়গা থেকে শুরু করতে হবে। কিন্তু আমরা প্রায়ই মাল্টিটাস্কিংকে ভালো মনে করি। কর্পোরেট জগতে তো মাল্টিটাস্কিংকে স্কিল হিসেবে দেখা হয়। কিন্তু এখানে বলা হচ্ছে একটানা ফোকাসের কথা। এই দুয়ের মধ্যে পার্থক্য কোথায়? তফাৎটা হলো ব্যস্ততা বনাম কার্যকারিতার মধ্যে। মাল্টিটাস্কিং আসলে মানুষকে কেবল ব্যস্ত রাখার একটা বিভ্রম তৈরি করে, কিন্তু গভীর কোনো দক্ষতা তৈরি করতে পারে না। ওই যে প্রসেসরের উদাহরণ দিলাম, মাল্টিটাস্কিং হলো বারবার একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে লাফ দেওয়া। হ্যাঁ, বারবার লাফ দিলে তো ফোকাস নষ্ট হবেই। প্রতিবার যখন আমরা কাজ পরিবর্তন করি, আমাদের মস্তিষ্ককে আগের কাজের প্রেক্ষাপট মুছে নতুন কাজের প্রেক্ষাপট লোড করতে হয়। একে বলে অ্যাটেনশন রেসিডিউ বা মনোযোগের অবশিষ্টাংশ। এতে প্রচুর মানসিক শক্তি নষ্ট হয়। অন্যদিকে ডিপ ফোকাস হল বাকি 49টি ট্যাব বন্ধ করে দিয়ে পুরো মনোযোগ কেবল একটি কাজে দেওয়া। এই ট্যাব বন্ধ করার তুলনাটা একেবারে নিখুঁত। আচ্ছা, ধরে নিই কেউ সকালে উঠল, মনোযোগ দিয়ে কাজ করল, অপ্রয়োজনীয় জিনিস বাদ দিল। কিন্তু এরপরই 90 দিনের যাত্রায় অনেকেই হয়তো 20 বা 30 দিন পর থেমে যায়, হাল ছেড়ে দেয়। হ্যাঁ, মাঝপথে অনেকেই খেই হারিয়ে ফেলে। সোর্স মেটেরিয়াল বলছে এই থেমে যাওয়ার মূল কারণ হল আমাদের মানসিকতা এবং নিজেদের অজান্তে কঠিন কাজগুলো এড়িয়ে যাওয়ার প্রবণতা। আমরা কঠিন কথোপকথনগুলো এড়িয়ে যাই, আর্থিক হিসাব মেলাতে ভয় পাই। এই এড়িয়ে যাওয়া বা অ্যাভয়েডেন্স হল সম্ভাবনার নীরব ঘাতক। এই নীরব ঘাতককে জয় করার একটাই উপায় সোর্সটি বাতলে দিয়েছে: কাজগুলোকে ছোট ছোট একদম ক্ষুদ্র ভাগে ভাগ করে ফেলা এবং তার জন্য নির্দিষ্ট ডেডলাইন সেট করা। আর এর সাথে দরকার সাপ্তাহিক ট্র্যাকিং, কারণ আমরা যা মাপি না তা কখনো উন্নত করতে পারি না। প্রতিদিনের ভিত্তিতে 3টি জিনিস ট্র্যাক করতে হবে: অ্যাকশন, এনার্জি এবং রেজাল্ট। এই ট্র্যাকিংয়ের অংশটা নিয়ে আমার একটা গভীর কৌতূহল আছে। মানুষ সাধারণত ফলাফল বা রেজাল্ট ট্র্যাক করে। আমি কতটুকু কাজ শেষ করলাম এগুলো মাপাটা তো খুব স্বাভাবিক। কিন্তু এনার্জি বা নিজের শক্তি ট্র্যাক করার বিষয়টি বেশ অভিনব। এনার্জি কিভাবে আমাদের সফলতার মাপকাঠি হতে পারে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আমরা সাধারণত ফলাফল নিয়ে এতই আচ্ছন্ন থাকি যে প্রক্রিয়ার পেছনের জ্বালানির দিকে নজর দিই না। ফলাফল হলো একটি ল্যাগিং ইন্ডিকেটর যা অনেক পরে দৃশ্যমান হয়, কিন্তু এনার্জি বা শক্তি হলো লিডিং ইন্ডিকেটর। মানে ফলাফল আসার আগেই এনার্জি জানান দেয় যে আমরা ঠিক পথে আছি কিনা? একদম। ফলাফল আসার অনেক আগেই মানুষের দৈনন্দিন কাজের ধরন এবং এনার্জি বদলাতে শুরু করে। এনার্জি ট্র্যাক করতে হবে 1 থেকে 5 স্কেলে। ধরুন, আপনি খেয়াল করলেন যে নির্দিষ্ট কারো সাথে সময় কাটানোর পর আপনার এনার্জি লেভেল ক্রমাগত 1 বা 2 এর ঘরে নেমে আসছে, অর্থাৎ আপনি মানসিকভাবে নিংড়ে যাচ্ছেন। আবার ভালো কোনো কাজ করলে হয়তো এনার্জি 5-এর ঘরে থাকছে। ঠিক। এই ডেটা যখন চোখের সামনে থাকবে তখন বোঝা যাবে রুটিনের ঠিক কোন জায়গায় পরিবর্তন প্রয়োজন। তবে হ্যাঁ, ফলাফল বা রেজাল্ট প্রতিদিন মাপা উচিত নয়। এটি মাপতে হবে সপ্তাহে একবার।
প্রতিদিন যদি আমরা মাটির নিচের বীজ তুলে দেখি যে শেকড় কতদূর গজালো, তবে গাছটা আর বড় হবে না। খুব যুক্তিসঙ্গত। আচ্ছা, ট্র্যাকিং এবং অভ্যাসে পুরো ৯০ দিনের যাত্রার চূড়ান্ত পরিণতি আসলে কি? এই যে সকালে নিয়ন্ত্রণ নেওয়া হচ্ছে, অবাঞ্ছিত জিনিস ছেঁটে ফেলা হচ্ছে, এর শেষ লক্ষ্যটা কি? কেবল একটি পরিপাটি রুটিন তৈরি করা? না, শুধু রুটিন তৈরি করা এর উদ্দেশ্য নয়। এর চেয়ে অনেক গভীর কিছু, আর তা হল নিজের পরিচয় বা আইডেন্টিটি বদলে ফেলা। তাহলে এর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? মনস্তত্ত্ব বলে মানুষ কখনো তার নিজের বিশ্বাসের বাইরে গিয়ে ধারাবাহিকভাবে কাজ করতে পারে না। কেউ যদি মনে করে সে অলস, তবে সে অলস আচরণেই ফিরে যাবে। এই সিস্টেমের আসল উদ্দেশ্য হল নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তোলা যে কখনো হাল ছাড়ে না। ইংরেজিতে যাকে বলে সামওয়ান হু ডাজ নট কুইট। মানে নিজের সম্পর্কে নিজের ধারণাই বদলে যায়। রাইট। ছোট ছোট প্রতিদিনের জয়গুলোই আসলে আত্মবিশ্বাস তৈরি করে এবং আত্মপরিচয় গড়ে তোলে। মোটিভেশন কাজ করে না, কারণ আবেগ পরিবর্তনশীল। অভ্যাসও একসময় হারিয়ে যেতে পারে, কিন্তু মানুষের আত্মপরিচয় বা আইডেন্টিটি একবার বদলে গেলে তা টিকে থাকে। আমি এমন একজন যে নিজের কাজ শেষ করে, এই মানসিকতাই সব বদলে দেয়। অসাধারণ। পুরো আলোচনা থেকে আজ আমরা অত্যন্ত স্পষ্ট এবং কার্যকারী একটি রূপরেখা পেলাম। কিভাবে মাত্র ১ ঘন্টা সময় আলাদা করে সকালে নিয়ন্ত্রণ নিয়ে অপ্রয়োজনীয় জিনিস বর্জন করে এবং নিজের কাজের ট্র্যাকিংয়ের মাধ্যমে একজন মানুষ তার আত্মপরিচয় সম্পূর্ণ বদলে ফেলতে পারে। হ্যাঁ, আর এর জন্য বাইরের কোনো বিশাল জাদুকরী মোটিভেশনের দরকার নেই, দরকার শুধু ধারাবাহিকতার। ঠিক, আমরা এতক্ষণ ধরে ৯০ দিনের একটি রূপান্তর নিয়ে কথা বললাম, কিন্তু একবার ভেবে দেখুন তো, জীবন তো আসলে এরকম অসংখ্য ৯০ দিনেরই একটা সমষ্টি। আমরা যদি আমাদের পুরো জীবনকে ঋতুর মতো এমন ৩ মাসের এক একটি অধ্যায়ে ভাগ করে নিই, তাহলে আজ থেকে শুরু হওয়া জীবনের পরবর্তী ঋতুটির নাম কি রাখা যেতে পারে? অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের সেই নতুন পরিচয়ের দিকে এগিয়ে যাওয়ার জন্য এর চেয়ে গভীর চিন্তার বিষয় আর কী বা হতে পারে? সত্যি, এটা নিজেকে প্রশ্ন করার মতো একটা দারুণ বিষয়। একদম। আশা করি আজকের এই গভীর বিশ্লেষণ সবার জন্য নতুন কোনো ভাবনার দুয়ার খুলে দেবে।